বাবা অনেক করে বলেছিল বেশি রাত না করতে। রামপুরের মেলা দেখতে গিয়ে বেশ রাত হয়ে গেল। সেদিন আকাশের অবস্থা মোটেও ভালো ছিল না। মাঝে মধ্যেই আকাশের গর্জন শোনা যাচ্ছে, আর তার সাথে শীতল বাতাসও বইছিল। কিরে, কখন ফিরবি? কয়টা বাজে খেয়াল আছে? হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়, আকাশের অবস্থা একদমই ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যাবে। হ্যাঁ বাবা, এই তো রওনা দিব এখন। আমার বন্ধু নাইমকে ডাকলাম। কিরে নাইম, আর কতক্ষণ থাকবি? তাড়াতাড়ি আয়, নয়তো আমি চললাম। আকাশের দিকে একবার দেখেছিস? নাইম ছুটে এলো। চল চল চল, তাড়াতাড়ি চল। আকাশটা দেখেছিস কীরকম ডাকাডাকি শুরু করেছে? নাইম একটু ঘাড়তেরা টাইপের। নাইম খিটখিট মেজাজে বলে উঠল, আরে ভাই, এত টেনশন করার কি আছে? আর তুই সব কিছুতে যে এত ভয় কেন করিস আমার বুঝে আসে না। আচ্ছা বাবা, আমি ভীতু, তুই সাহসী, এবার চল তো, তাড়াতাড়ি চল। দুজনেই হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এলাম। আকাশ খারাপ হওয়ার কারণে রাস্তায় কোনো জনমানব তো নেই, এমনকি কোনো কুকুর বিড়ালেরও দেখা মিলল না। বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ পর একটা বাসের দেখা মিললেও আমাদের তোয়াক্কা না করেই চলে গেল। ধুর, কোনো বাসের দেখা পাবো বলে তো আমার মনে হচ্ছে না। এখন তো উপায় ভেবে পাচ্ছি না। আচ্ছা চল, এখান থেকেই হাঁটা লাগাই, না হলে সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমরা দুজনেই হাঁটা শুরু করলাম। আকাশটা এখনও ভালো হয়নি, বৃষ্টি নামলো বলে। হঠাৎ নাইম থেমে গিয়ে বলল, এক কাজ করা যায় না? ওই কাশীপুরের রাস্তাটা দিয়ে গেলে তো অনেক শর্টকাট হয়, চল ওই রাস্তাটা দিয়েই যাই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। বৃষ্টি নামার আগেই আমাদের বাসায় পৌঁছাতে হবে। বেশ আতঙ্কিত হয়ে বললাম, না ভাই, ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না। কেউ ওই পরিত্যক্ত রাস্তা ব্যবহার করে না। শেষে যদি ভুট্টুদের খপ্পরে পড়ি তখন কি হবে? ছি 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 ছি, তুই কিনা 2023 সালের ছেলে, তোর মুখে ভূতের নাম, এই সময় দাঁড়িয়ে তুই ভূতে বিশ্বাস করিস? চল তাড়াতাড়ি, বেশি কথা বললে তোকে রেখেই আমি চলে যাব। আমি আর নাইমের মুখের উপর কিছু বললাম না। এমনিতেই বেশ দেরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে কাশীপুরের রাস্তাটা ধরলাম। যেহেতু রাস্তাটা ব্যবহার হয় না, আশেপাশে তেমন আলো নেই। আমরা দুজনেই সাহস করে হাঁটছি। নাইম একটু সাহসী ছিল, তাই সে সামনে সামনে যাচ্ছিল, আর আমি পিছনে। এরকম হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে আসলাম। হঠাৎ অঝোর ধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভয়ে ভয়ে নাইমকে বললাম, এখন কি হবে? কে আর হবে, ভিজে ভিজেই যেতে হবে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এভাবে ভিজে ভিজে যাওয়া যায় নাকি? এই বৃষ্টির পানি মাথায় পড়লে তো ঠান্ডা লেগে যাবে। নাইম আর আমার মুখের উপর কিছু বলল না। আমরা একটা গাছের নিচে আশ্রয় নিলাম। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। এই বৃষ্টি থামবে বলে তো আমার মনে হচ্ছে না। জানি না আজ বাসায় যেতে পারবো কিনা। আমার অনেক ঘুম পাচ্ছে। এভাবে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে দুজনেই কখন যেন ঘুমিয়ে পড়লাম। আকাশে বিদ্যুৎ চমকানোর আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। আমি আবছা আবছা আলোতে দেখতে পেলাম বৃষ্টি থেমে গেছে। আমি নাইমকে ডাক দিলাম, নাইম, এই নাইম, কিরে ওঠ, বৃষ্টি থেমে গেছে, বাসা যেতে হবে তো, তাড়াতাড়ি ওঠ। এভাবে কিছুক্ষণ নাইমকে ডাকাডাকি করার পর নাইম উঠে বসলো। বৃষ্টি থেমে গেছে? আচ্ছা চল আয়, এখানে আর দেরি করা ঠিক হবে না। আমরা যখনই এগোবো তখনই পিছন থেকে কেমন যেন একটা গলা ভেসে আসলো। কিরে, আমাকে না নিয়েই যাবি? আমাকে নিবি না? আমাকেও নিয়ে চল, আমার এখানে একা একা একদম ভালো লাগে না, একদম না। কে কে কথা বলো? সামনে আসো। কে তুমি? সামনে আসো। কি হলো, কথা কানে যায় না? সামনে এসো সাহস থাকলে। এই কথা বলতে না বলতে হঠাৎ দেখতে পেলাম গাছের আগালে একটি ঝুলন্ত লাশ। কি ভয়ানক তার চাহনি, চোখের জায়গায় চোখ নেই, তার পুরো মুখ রক্ত দিয়ে মাখা, মনে হচ্ছে আস্ত একটি নরপিশাচ। আরে এটা তো রবিউল। রবিউল? কি বলিস? ও তো 1 বছর আগে। কথা শেষ হয়নি, দেখলাম সত্যিই রবিউল। হঠাৎ দেখতে পেলাম সেই ঝুলন্ত লাশটি আমাদের সামনে চলে এলো। আমি তো শুধু দুটো উত্তর জানতে চেয়েছিলাম পরীক্ষার হলে। তোরা যদি আমাকে একটু পরীক্ষার হলে সাহায্য করতি, তাহলে আমাকে আজ আত্মহত্যা করতে হতো না। তাহলে আজ আমিও তোদের সাথে থাকতাম। তাই আমাকেও তোদের সাথে নিয়ে চল। আমার এখানে একা একা থাকতে একদম ভালো লাগে না।
একদম না, আমাকে নিয়ে চল। প্লিজ বন্ধু, আমাদের ক্ষমা করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। না, তোদের ক্ষমা নেই, তোদের কারণে আমাকে আত্মহত্যা করতে হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছিস না, এই গাছেই আমি আত্মহত্যা করেছিলাম। ছাড়বো না, তোদের ছাড়বো না। ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো রবিউল। আমরা বুঝতে পারলাম পরিস্থিতি একদম ভালো না, তাই প্রাণ পরে দৌড়াতে লাগলাম। যেদিকে যাই যাব, পাগলের মতো দুজনে ছুটছি। মনের মধ্যে একটাই টার্গেট আমাদের, কখনোই নির্জন জায়গা থেকে বের হওয়া যায়। পিছন দিক দিয়ে রবিউলের গলা ভেসে আসছিল, পালাবি কোথায়? দাঁড়া দাঁড়া, আজ তোদের নিস্তার নেই, দাঁড়া দাঁড়া। এভাবে কতক্ষণ দৌড়েছি জানি না। চোখ মেলে দেখি আমি আমার বিছানায়, দেখলাম বাবা পাশে বসে আছে। কি ব্যাপার, আমি বাসায় আসলাম কিভাবে? আর আমার সাথে নাইম ছিল, নাইম কোথায়? নাইমকে ওর বাবা এসে নিয়ে গেছে। আচ্ছা বাবা, কালকে রাতে তোদের সাথে কি হয়েছিল? গ্রামের লোকজন তোদেরকে কাশীপুরের রাস্তায় পড়ে থাকতে দেখে রেখে গেছে। কাশীপুরের শেষ মাথায় রাস্তার মোড়ে তোরা পড়েছিলি কেন? আমি বাবাকে সবকিছু খুলে বললাম। বাবা সবকিছু শুনে আমাকে বলল, বুঝলাম, তোরা যে জীবন নিয়ে বেঁচে ফিরেছিস এটাই অনেক। বহুকাল আগের কথা, মিঠাপুকুর নামক একটি গ্রামে বাস করত অলিমিয়া। অলিমিয়া ছিল একজন গ্রামের নম্র ভদ্র সাধারণ মানুষ। সে তার পুকুরে মাছ চাষ করে তার পরিবার চালাতো। হঠাৎ একদিন সকালে গ্রামের মানুষ দেখতে পেল অলিমিয়া গলায় দড়ি দিয়েছে। পুরো গ্রামে নেমে এলো শোকের ছায়া। কিছুদিন যেতে না যেতেই অলিমিয়ার পুকুরে দেখা গেল এক অলৌকিক ঘটনা। যে ওই পুকুরে গোসল করার জন্য বা মাছ ধরার জন্য যায়, তাকেই সেই পুকুরের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এভাবে ঝরে গেল গ্রামের বেশ কিছু মানুষের প্রাণ। গ্রামের লোকজনের আর বুঝতে বাকি রইল না, এটা আর কেউ না, এটা অলিমিয়ারই ভূত। তার কিছুদিন পরেই সেই গ্রামে নেমে এলো পশু পাখিদের ভয়ানক রোগ। গ্রামের শিক্ষিত মানুষ ছিল রনি। সে ফোন করে শহর থেকে একজন পশু পাখির ডক্টরকে গ্রামে নিয়ে আসলেন। সেই ডক্টরের নাম ছিল ডক্টর ফেরদৌস। আচ্ছা ভাই, আমাকে বলেন তো কোন কোন বাসায় গরু ছাগলের সমস্যা? আচ্ছা, আমার সাথে চলেন। হঠাৎই ডক্টরের চোখ গিয়ে পড়ল সেই পরিত্যক্ত পুকুরটির ওপর। আচ্ছা রনি ভাই, এই পুকুরটি তো অনেক বড়, এখানে মাছ চাষ করে না কেউ? স্যার, ওই অধিশপ্ত পুকুরের নাম মুখেও নিয়েন না। ওই পুকুরে ভূত আছে। ডক্টর একটু মুচকি হেসে বললেন, ভূত না? হাসালে রনি ভাই। আপনি হাসলেন? ওই পুকুরে অনেক মানুষের জীবন নিছে। ওই পুকুরের দিকে তাকায়েন না স্যার, ওই পুকুর অধিশপ্ত পুকুর। চলেন চলেন। ভাই আমি ওইসব বিশ্বাস করি না, ওগুলো আগে হতো। আমার পক্ষে এইসব ভূত আত্মা বিশ্বাস করা সম্ভব না। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আপনার ব্যাপার। আমি বিশ্বাস করি, আপনারা শহরের মানুষ তো, এগুলো আপনারা বুঝবেন না। চলেন চলেন, যে কাজে নিয়ে আসি সেই কাজে নিয়ে যাই। সারাদিন পশু পাখির চিকিৎসা করে রাতে একটু বিশ্রাম নিচ্ছে ডক্টর। সে রনির বাসাতে থেকে দিনের বেলা চিকিৎসা করবে গ্রামের গরু ছাগলের। রনি আসলো, সে এসে ডক্টরকে বলল, স্যার, আপনার তো কোনো সমস্যা হইতেছে না নাকি? হইলে স্যার আমাকে বলবেন। আহা, আমাকে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, আই এম ফাইন। কোনো সমস্যা হইলে আমাকে জানাবেন, আমি চললাম। চলে যা বলছি, এখান থেকে চলে যা। থাকিস না, এই গ্রামে থাকিস না, মরবি, তুইও মরবি। ডক্টর বুঝতে পারলো স্বপ্ন দেখছিল। বাপরে, কি ভয়ানক স্বপ্ন ছিল। পরের দিন সকালে রনির কাছে রাতের সেই স্বপ্নের কথা খুলে বলল ডক্টর। কি কোন স্যার, কইছিলাম না ওই পুকুর ভালো না, ওই পুকুরে অলিমিয়ার ভূত আছে। ডক্টর একটু আতঙ্কিত হয়ে বলল, অলিমিয়া? কি বলেন, অলিমিয়াটা আবার কি? তাইলে আপনারা সব খুইলেই কই, ওই পুকুর ছিল অলিমিয়ার। সে ভালোই মাছ চাষ করতো ওই পুকুরে। হঠাৎ একদিন সকালে আমরা গ্রামবাসীরা দেখি বেচারা গলায় দড়ি দিয়া আত্মহত্যা করছে। কি কারণে যে মারা গেল, মারা যাওয়ার পর থেকে ওই পুকুরটা হয়ে গেল অধিশপ্ত পুকুর। হয়েছে আর না, আমি আর কোনো মায়ের বুক খালি হতে দিব না।
আমি আজ রাত্রেই যাব সেই পুকুর পাড়ে, দেখব কে এই অলি মিয়া, কেন এভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে, আর কেনই বা আত্মহত্যা করেছিল অলি মিয়া। না স্যার না, ওই কাম আপনি করেন না। রাতের বেলা ওই পুকুর পাড়ে যায়েন না, রাতের বেলা যায়েন না স্যার ওই অধিশপ্ত পুকুর পাড়ে। রাত্রের বেলা যে পুকুর পাড়ে গেছে স্যার সে আর পয়সা ফিরে নাই। আমাকে আটকিও না রনি ভাই, আমি এর শেষ দেখেই ছাড়বো। রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেরদৌস সেই পরিত্যক্ত পুকুরে যেতে লাগলো। রনিকে আসতে বলেছিল তার সাথে, কিন্তু রনি ভয়তে আসেনি। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই পরিত্যক্ত পুকুরে এসে পৌঁছালো ফেরদৌস। তুমি যেই হও না কেন, এভাবে গ্রামের মানুষের ক্ষতি করতে পারো না তুমি। আমি আর কোনো মায়ের বুক খালি হতে দেব না। তুমি যেই হও না কেন আমার সামনে আসো। এই কথা বলতে না বলতেই সে দেখতে পেল গাছের উপরে গলায় দড়ি দেওয়া অবস্থায় একটা নরকঙ্কাল রক্তাক্ত চোখে তাকিয়ে রয়েছে। ডক্টর এটা দেখে বেশ ভয় পেয়ে গেল। হঠাৎ সেই নরকঙ্কালটি নিচে নেমে আসলো মুহূর্তের মধ্যেই। কি বিভৎস তার চেহারা! ডক্টর ভয়ভীতি না রেখে সাহস করে বলে উঠল, গ্রামের মানুষ কি ক্ষতি করেছিল আপনার? আপনি গ্রামের মানুষের ওপর এভাবে রেগে আছেন কেন? তাদের কেনই বা মারছেন? শুনতে চাস? তাহলে শোন। আমিও 8-10 জন মানুষের মতোই জীবন কাটাচ্ছিলাম। ওই জমিদার আমাকে বাঁচতে দেয়নি, মেরে ফেলেছে আমাকে। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে সে কেন আমাকে মেরে ফেললো? আমার পুকুরে ভালো মাছ চাষ হওয়ায় জমিদার আমার কাছে বেশি মুনাফা চাইতে লাগলো। আমি তাকে না স্বীকার করায় সে তার দল এনে আমার পুকুরে বিষ ঢেলে দিল, আর সেই বিষ খেয়ে প্রত্যেকটা মাছ মরে গেল। গ্রামের কিছু মানুষ আমাকে খবর দিল আমার পুকুরে নাকি বিষ ঢেলে দিয়েছে জমিদার। আমি রাগে অনুরাগে চলে গেলাম সেই জমিদারের বাসায়, আর জমিদার কিনা তার লোকজন দিয়ে আমাকে গলা টিপে হত্যা করলো আর ঝুলিয়ে দিল এই গাছে। সেই তখন থেকে এই আত্মা আমার এই গাছেই বন্দি রয়েছে। ছাড়বো না, এই গ্রামবাসীকে আমি ছাড়বো না, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। এই গ্রামবাসীকে আমি ছাড়বো না। থামুন, এ কি বলছেন আপনি? আপনি মনের অজান্তে ভুল করছেন। এখানে গ্রামবাসীর তো কোনো দোষ নেই, দোষ তো ওই পাপিষ্ঠ জমিদারের। ছাড়েনি ওই জমিদার। আমার স্ত্রী আমার সন্তান কাউকে ছাড়েনি, মেরে পুঁতে রেখে দিয়েছে আমার বাড়িতে। আর গ্রামের মানুষকে বলেছে আমার শোকের কারণে নাকি তারা ছেড়ে চলে গিয়েছে এই গ্রাম। ছাড়বো না, এই গ্রামবাসীকে আমি ছাড়বো না। কেউ আসেনি আমার বিপদে। এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ খুলতে অনেক মানুষের কোলাহল শুনতে পেলাম। দেখলাম তার ভেতরে রনিও রয়েছে। গাছের দিকে নজর যেতে দেখলাম একটি লাশ ফাঁসির দড়িতে ঝুলছে। আমার আর বুঝতে বাকি রইল না এটাই সেই খুনি জমিদার। আমি আরও বুঝতে পারলাম অলি মিয়া তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে।